জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে উচ্চকক্ষ গঠন ও এনসিসি নিয়ে এখনও কাছাকাছি আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। জামাত, এনসিপি সহ বেশিরভাগ দল চায় সারা দেশে পাওয়া মোট ভোটের আলোকে হবে উচ্চকক্ষ। অন্যদিকে বিএনপি চায় নিম্নকক্ষে যে দল যত আসন পাবে তার আলোকে উচ্চকক্ষ গঠন হবে। উচ্চকক্ষ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন বিভাজন কেন, সমাধানই বা কোন পথে আলোচনা করতে চায় আজকের ভোটের ট্রেনে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, আজ আলোচনায় যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান। স্বাগত আপনাকে। এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে আমরা আলাপ করব উচ্চকক্ষ গঠন, এনসিসি সহ বেশ কিছু বিষয়ে যে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বেশ দ্বিমত লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যদি উচ্চকক্ষ নিয়ে আলাপ করতে চাই, সেখানে বেশিরভাগ দল 30টি দলের মধ্যে প্রায় 23টি দলই উচ্চকক্ষে চাই যে সারা দেশে পাওয়া ভোটের আলোকে হবে উচ্চকক্ষ গঠন। এছাড়া বিএনপি সহ 6টি দল চাই যে নিম্নকক্ষে যে সব যে আসনের ভিত্তিতে হবে উচ্চকক্ষ। আসলে এই যে এই নিয়ে বিতর্ক হচ্ছে, আসলে আমার প্রশ্ন হচ্ছে উচ্চকক্ষেরই প্রয়োজনীয়তা কি বাংলাদেশের মতন এমন বাংলাদেশের আইনসভায়? অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে। এই প্রশ্নটা অনেকের মধ্যেই আছে যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে আমাদের আসলে উচ্চকক্ষের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। এখন দেখুন, উচ্চকক্ষের প্রয়োজনীয়তাটা চলে আসে হচ্ছে গিয়ে আমরা যেটা দেখেছি এবং এবং ইভেন 1991 সালের পরে আমরা যখন গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করলাম, তারপরেও আমরা যেটা দেখেছি যে আমাদের নিম্নকক্ষে যে পদ্ধতিতে ভোট হয়, যেটাকে আমরা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বলি, সেই পদ্ধতিতে ভোটের যে সিস্টেম, সেখানে আসলে একটা দলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হবার একটা সম্ভাবনা থাকে। নির্বাহী বিভাগের হাতে ক্ষমতাটা কেন্দ্রীভূত হয়ে যায়। আপনি যদি দেখেন যে 2001 সালে বিএনপির প্রাপ্ত আসনের সংখ্যা 190-এর বেশি ছিল। তার মানে হচ্ছে বিএনপি কিন্তু ইচ্ছে মতো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারত। 2008 সালের দিকে যদি তাকান, তাহলে দেখবেন হচ্ছে কি সেখানে আওয়ামী লীগের আসন সংখ্যা ছিল 230। আওয়ামী লীগও হচ্ছে কি ইচ্ছে মতো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারতো এবং সেটা তারা করেছে, যার ফলে একটা বিশাল ক্রাইসিসের সূচনা আমরা দেখেছি। এখন এই যে একটা কক্ষে বা একটা দল বা একজন ব্যক্তি তার ইচ্ছে মতো যে কোনো আইন বাস্তবায়ন করতে পারবেন, এটা গণতন্ত্রের যে আদর্শ সেটার সাথে যায় না। গণতন্ত্রে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ চাই, আমরা একটা কম্প্রোমাইজ চাই, নেগোসিয়েশন চাই। সেইটা শুধুমাত্র নিম্নকক্ষে একটা রাজনৈতিক দলের এই যে সংখ্যাগরিষ্ঠতা হয় সেটার মাধ্যমে সম্ভব হয় না। এখন এই জায়গাটাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে এমন একটা সিস্টেম দরকার যেই সিস্টেমটা আসলে সত্যিকার অর্থে নিম্নকক্ষে যদি কোনো একটা রাজনৈতিক দল তার ইচ্ছে মতো যা কিছু করতে চায় সেটাকে যাতে প্রতিহত করতে পারে। এই কারণেই হচ্ছে গিয়ে আমাদের দ্বিকক্ষ বিশিষ্টটা দরকার। এবং এই কারণেই সবচাইতে যেটা বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যায় যে দ্বিকক্ষে আমরা সদস্যদের আসলে নির্বাচন করব কিভাবে। এবং এই কারণেই ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা, যে আপনি যে কথাটা শুরুতে বললেন তখন, যে একটা রাজনৈতিক দল যতগুলো ভোট পাবে সেই ভোটের ভিত্তিতে হচ্ছে গিয়ে তার আসন সংখ্যা নির্ধারিত হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে তারপরে আমি আপনার অন্য প্রশ্ন যদি থাকে সেখানে যাই। ধরুন আপনি 2008 সালের কথা, আওয়ামী লীগের তখন আসন সংখ্যা ছিল 230, কিন্তু আওয়ামী লীগের যদি আপনি ভোটের পার্সেন্টেজ দেখেন, তাহলে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ ছিল 48%। তার মানে আমাদের যদি একটা উচ্চকক্ষ থাকতো যেখানে এই ভোটের পার্সেন্টেজ অনুসারে হচ্ছে গিয়ে আমি নির্ধারণ করব, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে আওয়ামী লীগের আসন থাকতো 48। এখন আওয়ামী লীগ যখন সংবিধান সংশোধন করতে যাবে, মানে যখন তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করতে গিয়েছে, নিম্নকক্ষে তারা সেটাকে খুব সহজেই বাতিল করতে পেরেছে। কিন্তু উচ্চকক্ষেও যদি 2/3 প্রয়োজনীয়তা থাকতো, আওয়ামী লীগের হাতে কিন্তু আসন সংখ্যা হচ্ছে 48, আপনার লাগবে হচ্ছে 66 বা 67। সেই 66টা বা 67টা আসন কিন্তু আপনি খুব সহজে পাচ্ছেন না। তার মানে আপনাকে একটা কম্প্রোমাইজ করতে হবে, এবং সেই কম্প্রোমাইজ করতে যেয়ে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে ব্যাপারটা, সেটাকে কিন্তু আপনি এত সহজে করতে পারছেন না। তার মানে আপনি একটা বড় ধরনের বিপর্যয় যদি আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট থাকতো, এবং দ্বিকক্ষ বিশিষ্টতে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকতো, আপনি সেটাকে এড়াতে পারতেন। আবার দেখুন বিএনপি যেটা চাচ্ছে যে আসন সংখ্যার ভিত্তিতে, এখন আপনি যদি আবারও 230 আসনের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু তখন উচ্চকক্ষে আওয়ামী লীগের আসন সংখ্যা হতো 69।
সেই 69 দিয়ে কিন্তু আওয়ামী লীগ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা করতে পারতো। তার মানে আপনি দেখুন পার্থক্যটা কোথায় হচ্ছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে আপনি একটা সংবিধানকে যেভাবে ইচ্ছা সেভাবে চেঞ্জ করার যে ক্ষমতা সরকারি দলের থাকতে পারে সেটাকে আপনি প্রতিরোধ করতে পারছেন, কিন্তু যদি আপনি আসন সংখ্যার পার্সেন্টেজ হিসেবে যান সেটাকে কিন্তু আপনি তারপরেও প্রতিরোধ করতে পারছেন না। তাহলে আমরা আসলে কি চাই? আমরা তো এই যে আগস্ট 5 পরবর্তী যে বাস্তবতায় আমরা তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই। আমরা তো এমন একটা ব্যবস্থা চাই যেখানে একটা রাজনৈতিক দল কোনো ধরনের ফ্যাসিবাদী আচরণ করতে পারবে না, তার ইচ্ছে মতো সে সংবিধান পরিবর্তন করবে না, তার ইচ্ছে মতো তার সুবিধা মতো যেভাবে সে ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে চায় সেটা সে নিশ্চয়তা করতে পারবে, সেটাকে আমরা আটকাতে চাই। তাহলে সেটার জন্যই তো দ্বিকক্ষ এবং দ্বিকক্ষের এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা দরকারি হয়ে যাচ্ছে। জি, যেমন দরকার ঠিক একইভাবে বিএনপি সহ যারা এর বিরোধিতা করছে তারা বলছে যে আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রেও বেশ জটিলতা তৈরি হতে পারে। আইন প্রণয়নের ক্ষেত্রে উচ্চকক্ষ গঠন হলে সেখানে যেহেতু বিএনপি বলছে যে সেখানে 2/3 অর্থাৎ প্রায় 65-66টি আসন প্রয়োজন, সেখানে তো কোনো একক দল পুরোপুরি বা এত সংখ্যাগরিষ্ঠ আসন পাবে না বা বাংলাদেশের ইতিহাসে পাওয়া যায়নি। সেক্ষেত্রে কি কোনো জটিলতা তৈরি হবে কিনা, দীর্ঘসূত্রিতা তৈরি হবে কিনা আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে? ধন্যবাদ। এইখানে বিএনপির যে কনসার্নটা সেটা একটা ভ্যালিড কনসার্ন, অসত্যি কথা বলতে গেলে। কারণ যদি এমন হয় যে নিম্নকক্ষে যদি কোনো একটা আইন পাশ হয় সেটাকে আবার উচ্চকক্ষ পাশ হতে হবে, এরকম একটা ব্যবস্থা যদি থাকে তাহলে হ্যাঁ দীর্ঘসূত্রিত হতে পারে, সরকার কাজ করতে না পারে এমন একটা সিচুয়েশনও তৈরি হতে পারে। এখন এইখানে যে জিনিসটা বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে, আমাদের সংবিধান সংশোধন যে কমিশন তারা যে প্রস্তাবটা দিয়েছেন বা এখনো যে আলাপ আলোচনাগুলো যেটা চলছে সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে বলা আছে যে সাধারণ আইন যখন আপনি পাশ করবেন সেটার জন্য কিন্তু উচ্চকক্ষের অনুমোদন লাগছে না। সেই আইনটা উচ্চকক্ষে আলোচিত হবে, যদি হচ্ছে গিয়ে উচ্চকক্ষ সেটা এগ্রি না করে তাহলে শেষ পর্যন্ত নিম্নকক্ষের যে সিদ্ধান্ত সেটাই ফাইনাল। উচ্চকক্ষ সেখানে কোনো ভেটো দেওয়ার কোনো ধরনের কোনো ক্ষমতা নেই। উচ্চকক্ষের ক্ষমতা হচ্ছে শুধুমাত্র একটা জায়গাতে, সেইটা হচ্ছে উচ্চকক্ষ এই যে কনস্টিটিউশনের বা সংবিধানের যে অ্যাব্রাপ্ট চেঞ্জ আমরা দেখেছি, যেটা আমি একটু আগে বললাম বিএনপির সময় আপনি যখন বিচারপতিদের বয়সসীমা বাড়ানোর চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু 111-এর জন্ম দিয়েছে। আওয়ামী লীগের সময় যখন তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা হয়েছে সেটা কিন্তু শেষ পর্যন্ত এই আজকের এই বাস্তবতা এসে দাঁড়িয়েছে। তাহলে সংবিধানের অ্যাব্রাপ্ট চেঞ্জ করা একটা রাজনৈতিক দলের ইচ্ছার মতো, শুধুমাত্র সেইটা আটকানোর একটা ক্ষমতা উচ্চকক্ষকে দেওয়া হচ্ছে এবং উচ্চকক্ষের আরেকটা কাজ হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা। উচ্চকক্ষ তো সাধারণ যে আইনগুলো সরকার যে বিভিন্ন আইন তৈরি করবে সেই ক্ষেত্রে উচ্চকক্ষ বড়জন মতামত দেবে, কিন্তু উচ্চকক্ষের সেখানে ভেটো দেওয়ার কোনো ধরনের কোনো প্রস্তাব সংবিধান সংস্কার কমিশন দেয়নি, কোনো রাজনৈতিক দল দাবি করেনি, ইলেকটোরাল সিস্টেম রিফর্ম কমিশন তারাও বলেনি, এ ধরনের কোনো ক্ষমতাই উচ্চকক্ষকে দেওয়া হয়নি। তাহলে যদি উচ্চকক্ষের এই ক্ষমতা না থাকে তাহলে তো গভর্নমেন্টের যে আমরা যেটা বলছি যে গভর্নমেন্ট উইক হয়ে যাবে, গভর্নমেন্ট ফাংশন করতে পারবে না, গভর্নমেন্টে ইনস্টেবিলিটি তৈরি হবে, এইটার কোনো ধরনের সম্ভাবনা কিন্তু এখানে থাকছে না। যদি নাই থাকে তাহলে বিএনপি এই যে সারা দেশে প্রাপ্ত ভোটের আলোকে উচ্চকক্ষ গঠনের বিষয়ে বিরোধিতা করছে কেন? এইটা বিএনপি যারা আছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু যেটা খুব সাধারণ যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিএনপি একই সাথে চাচ্ছে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের উপর তার নিয়ন্ত্রণটা বজায় রাখতে। কারণ আমি একটু আগে আপনাকে যেটা বললাম, আপনি যদি 2008-এর হিসাবে যান তাহলে যদি হচ্ছে গিয়ে আপনি আসন সংখ্যার আলোকে উচ্চকক্ষের আসন বিন্যাস করেন, মানে আওয়ামী লীগের হিসাবে আবার যাই 230টা আসন উচ্চকক্ষে, তাহলে আওয়ামী লীগের আসন হতো 69টা। তো এই 69টা আসন দিয়ে তো হচ্ছে কি আপনি কনস্টিটিউশনে যেরকম ইচ্ছা সেরকম চেঞ্জ করতে পারেন। এখন আমি ঠিক জানি না যে বিএনপি কেন এই কথাটা বলছে, হয়তো এখানে বোঝার কোনো ভুল আছে, বিএনপি হয়তো বুঝতে পারছে না যে এটা সাধারণ আইনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অথবা বিএনপির যদি ইচ্ছা থাকে সকল ক্ষমতা তার নিজের হাতেই কেন্দ্রীভূত করে রাখবার, সেইটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা। কারণ আমরা এই নতুন বাস্তবতায় এইরকম কোনো সিস্টেম চাই না যেখানে একটা দল, একটা বিভাগ বা একজন ব্যক্তির ইচ্ছা মতো কনস্টিটিউশন চেঞ্জ হবে।
আচ্ছা, সেটা এখানে আমাদের ঠেকাতে হবে। জি, এখানে বিএনপি আবার একই সঙ্গে বলছে তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তারা জাতীয় সরকার গঠন করতে চায়, এরকম বক্তব্য দিচ্ছে। এখন আসলে এখানে যেহেতু উচ্চকক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতিতে একদিকে বিরোধিতা করছে, একদিকে আবার জাতীয় সরকার দ্বারা সেখানে কি বুঝাচ্ছে আসলে? জাতীয় সরকার আসলে কোনো সত্যিকার অর্থে এখন এটা আগস্ট 5 পরবর্তী বাস্তবতা হয়তো চিন্তা করা যেত, এখন আসলে এটা কোনো সেন্স মেক করে না। আপনি যখন নির্বাচনে যাবেন, প্রত্যেকটা গণতন্ত্রের জন্য আপনার একটা শক্তিশালী বিরোধী দল লাগবে। শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র কাজ করে না। এখন আপনি জাতীয় সরকার দিয়ে সবাইকে নিয়ে যদি হচ্ছে গিয়ে সরকার গঠন করেন, তাহলে সেই সরকারের বিরোধী দল থাকবে কিভাবে, আসন বিন্যাসের ব্যাপার কিভাবে হবে? সো জাতীয় সরকারের ধারণাটা এখানে আসলে খুব একটা কাজ করে না। সো আমার মনে হয় না যে আমরা যেহেতু নির্বাচনের কথা বলছি, প্রত্যেকটা দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সে অনুযায়ী কাজ করছে, সেখানে জাতীয় সরকারের ধারণাটা এখন আর প্রযোজ্য নয়। জি, এখানে জাতীয় সরকারের ধারণা প্রযোজ্য নয়, কিন্তু আবার একই সঙ্গে যে বিতর্কটি হচ্ছে বা এনসিসি গঠন প্রক্রিয়া নিয়ে, এনসিসির যেখানে বেশিরভাগ দল চায় যে ক্ষমতার ভারসাম্য আনতে এনসিসির প্রয়োজন, আবার বিএনপি এটির বিরোধিতা করে বলছে যে এখানে নির্বাহী ক্ষমতা কমে যাবে। আসলে কি নির্বাহী ক্ষমতা যদি কমে যায় তাহলে সরকার কিভাবে তার কার্য পরিচালনা করবে? ধন্যবাদ। এইখানে আমার মনে হয় একটা জিনিস খুব পরিষ্কার করে বলা দরকার, সেটা হচ্ছে যে নির্বাহী বিভাগ, আমরা এনসিসির মাধ্যমে যে নিয়োগগুলোর কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে হচ্ছে আপনার পাবলিক সার্ভিস কমিশন, হিউম্যান রাইট মানবাধিকার কমিশন, এই ধরনের যে কমিশনগুলো যার কাজ হচ্ছে নির্বাহী বিভাগকে জবাবদিহিতা নিশ্চিত করা, এইটা নির্বাহী কাজ না। এনসিসির গঠন প্রক্রিয়ায় একটা বড় সমস্যা আছে, এইটা আমি এগ্রি করি। এনসিসি যখন বলেছে যে ডিফেন্সের বা আর্মির চিফদের এনসিসির মাধ্যমে নিয়োগ দিতে হবে, বা বলেছে অ্যাটর্নি জেনারেলকে এনসিসির মাধ্যমে নিয়োগ দিতে হবে, এই দুইটা প্রস্তাব সমস্যামূলক। কারণ এই দুইটা নিয়োগ হচ্ছে নির্বাহী বিভাগের নিয়োগ, এইখানে আপনি আসলে হচ্ছে গিয়ে অন্য কাউকে এই ক্ষমতা দিতে পারেন না। কিন্তু আপনি যদি এই দুইটা পজিশন সরিয়ে নেন, তাহলে আমাদের একটা বড় প্রশ্ন হচ্ছে যে আমরা কি চাই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে গিয়ে যার দায়িত্ব, এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ এটা কি নির্বাহী বিভাগ দেবে না অন্য কেউ দেবে? কারণ নির্বাহী বিভাগ যদি দেয়, তাহলে আমরা অতীত অভিজ্ঞতায় দেখেছি নির্বাহী বিভাগ এই প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, এবং এর ফলশ্রুতিতে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে না। এই প্রতিষ্ঠানগুলো যখন স্বাধীনভাবে কাজ করতে পারে না, তখন কিন্তু হচ্ছে কি আপনি নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন না। আমি জাস্ট একটা উদাহরণ দিই, যে ধরুন আপনার মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে, ধরুন পুলিশের কোনো কাজের ফলে বা নির্বাহী বিভাগের কোনো কাজের ফলে আপনার মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে। এখন আপনি মানবাধিকার প্রতিষ্ঠানের কাছে যাচ্ছেন এর একটা প্রতিকার চাইতে। এখন ওই মানবাধিকার সংস্থা যেটা হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা একটি প্রতিষ্ঠান, তার হেড যদি কন্ট্রোলড হন নির্বাহী বিভাগ দ্বারা, বা তার যদি স্বাধীনতা না থাকে জনগণের এই যে রাইটস ভায়োলেট হচ্ছে সেটাকে প্রতিরোধ করবার, তাহলে সেটা কি কোনো ধরনের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে? পারে তো না, নিশ্চয় পারে না। আপনার সঙ্গে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল ধরেছে, বিতর্ক হচ্ছে যে কেউ চায় এনসিসি, কেউ চায় এনসিসি চায় না, কিন্তু আবার প্রয়োজন ক্ষমতার ভারসাম্য, সেক্ষেত্রে কোনো এই যে বিতর্ক, এর থেকে উত্তরণের বা সমাধানের কোনো পথ আছে কিনা, কিভাবে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়, আপনারা কি ভাবছেন? দেখুন, এখানে হচ্ছে যে আমরা যদি এই প্রিন্সিপালে এগ্রি করি যে আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আমাদের হচ্ছে গিয়ে নিরপেক্ষ নিয়োগ দিতে হবে। আপনি এনসিসিতে রাজি না, বুঝলাম। এখন নাগরিক কোয়ালিশন থেকে আমরা একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটির কথা বলেছি, মানে একটা বিকল্প মেকানিজম আমাদের বলুন, যেখানে রাজনৈতিক দলগুলো তাদের যে প্রতিনিধি নিয়োগ দিবেন, বা সংসদে যেই রাজনৈতিক দলগুলো জয়ী হয়ে এসেছেন তারা তাদের প্রতিনিধি নিয়োগ দিবেন, তার মাধ্যমে এই নিয়োগটা হতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে বিএনপি তাদের যে 31 দফা আছে সেখানে 9 নম্বর দফায় একটা পার্লামেন্টারি কমিটির মাধ্যমে নিরপেক্ষ নিয়োগের কথা তারা নিজেরাই বলেছেন। সো এইটা তো একটা বিকল্প পদ্ধতি আছে। আপনি যদি ওই প্রিন্সিপালে এগ্রি করেন,
তাহলে আপনি বিকল্প পদ্ধতিগুলো দিয়ে চিন্তা করতে পারেন। এবং নাগরিক কোয়ালিশন থেকে আমরা এই সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করে তার মাধ্যমে কনফার্মেশন হিয়ারিং এবং নিয়োগের একটা প্রস্তাব আমরা দিয়েছি, সেটাকেও বিবেচনা করা যেতে পারে। জি, সেখানে যদি সব মিলিয়ে বলি যে এই যে সংস্কার প্রক্রিয়া এবং জুলাইয়ের মাসের মধ্যে যে একটা জুলাই সনদ গঠনের একটা দাবি আছে, প্রণয়নের দাবি আছে, সব মিলিয়ে নির্বাচন সামনে ফেব্রুয়ারির মধ্যে হয়তো হতে পারে। সেক্ষেত্রে আপনি কিরকম দেখছেন যে সংস্কার প্রক্রিয়াটা কতটুকু এগুলো? এখন পর্যন্ত সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা খুব একটা যে এগোতে পেরেছি সেটা আমরা বলতে পারবো না। কারণ আপনি যদি দেখেন যে রাজনৈতিক দলগুলো কোন জায়গাটাতে আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা খুব পরিষ্কার যে তারা অনেকগুলো ক্ষেত্রে একমত হতে পারছে না। এবং যদি আমরা কোনো ঐক্যমত্যে না পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমরা জুলাই চার্টারে যেতে পারবো না। আমি মনে করি এক্ষেত্রে সবচাইতে বড় দায়টা নিতে হবে বিএনপিকে। বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল, তারা নিজেরা দাবি করেছেন যে তারা সংস্কার চান, তারা 31 দফার কথা বলেছেন। তাহলে যেই সংস্কারগুলো একদম মূল, উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সাংবিধানিক নিয়োগ, এই জায়গাগুলোতে যদি হচ্ছে গিয়ে তারা ছাড় দেন এবং যেটা বললাম যে আপনার একটা জবাবদিহিতা এবং চেক অ্যান্ড ব্যালেন্স যদি নিশ্চিত করার জন্য তারা যদি কাজ করেন, তাহলে আমরা খুব সহজেই জুলাই চার্টারে পৌঁছাতে পারি বলে আমি মনে করি। জি, শেষ আপনার কাছে জানতে চাই যে 1991 এর পরে যে 3 জোটের যে রূপরেখার পরে দেয়া হয়েছিল সেটি বাস্তবায়ন হয়নি, বাস্তবায়নে সেখানে জটিলতা তৈরি হয়েছিল। পরবর্তীতে আবার যে গণ অভ্যুত্থান হলো, এখানেও সবাই একটি জুলাই সনদ গঠন করার কথা বলছেন। এই সনদ কি আদৌ বাস্তবায়ন হবে কিনা, এটি কি আশঙ্কা থাকে কিনা? এই আশঙ্কা সবসময়ই থাকে, কিন্তু আপনি 3 জোটের রূপরেখার সাথে জুলাই সনদের একটা পার্থক্য দেখবেন যে 3 জোটের রূপরেখা অনেক বেশি অ্যাসপিরেশনাল, যে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই। কোনো স্পেসিফিক মেকানিজম ওইখানে ওইভাবে স্পষ্ট করা হয়নি। আমরা আশা করছি যে জুলাই সনদে সেটা থাকবে। এটা হচ্ছে একটা বড় পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে যে আমরা কিন্তু জুলাই সনদে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আগেই সাইন করার কথা বলছি। সো নির্বাচন পরবর্তী সময়ে কেউ যদি সেটাকে অস্বীকার করেন তাহলে আরেকটা বড় ধরনের বিপদের মুখে সেই রাজনৈতিক দলটি নিজেই পড়বে। সো সেইটা হয়তো তার জন্য ইনসেন্টিভ হিসেবে কাজ করতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পারলাম যে জুলাই সনদ কেউ যদি বাস্তবায়ন না করে তাহলে সেই দল রাজনৈতিক বা দেশের জনগণ সেই দল থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, এমন কথা বলাই যায়। দর্শক যারা ভোটে ট্রেন দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো।